ওয়েলকাম টু মাস্টার শেফ সায়রা। আজকে আমি দেরিতে উঠেছি এবং ব্লগটাও দেরিতেই শুরু করছি। প্রায় 12টা বেজে গেছে এখন। তো পানি ছেড়ে দিয়েছে, পানি মেশিন চালিয়ে দিয়েছি। উপর থেকে নিচ থেকে পানিটা উঠছে, ট্যাঙ্কি আছে নিচে ট্যাঙ্কিতে পানি পড়ে, তো উপর নিচ থেকে তোলা হয়। আচ্ছা, আমার এই যে ভাঁড়গুলো কিন্তু যত ভাঁড় সব পরিষ্কার করেছিলাম রিসেন্টলি। তো এটা তারা বেবি ছিল, বেবিটাকে দেখলাম যেন ধরেন আজকে দেখলাম ভালো, কালকে দেখি না পোকা লেগে গেছে। তারপরে সব ভাঁড়গুলো বের করেছে, দেখলাম প্রায় ভাঁড়েতে পোকা লেগে গেছে। তো বিশেষ করে এগুলো বর্ষাকালেই হয়। আমি আবার কি করলাম, সমস্ত ভাঁড়গুলোকে বের করে পরিষ্কার করে এই যে খড়গুলো দেওয়া আছে, এটা খড় নয় অ্যাকচুয়ালি, আমি হচ্ছে এই যে খড় ঝাড় দিই না, এই যে ঝাড়ু, আমি এই ঝাড়ুগুলোকে না ফেলি না, আমি এগুলো পাখির জন্য না সঞ্চয় করে স্টক করে রেখে দিই, যেখানে অনেক পড়ে আছে। তো যেটা ঝাড়ার প্রয়োজন হয়, যে পটি লেগে আছে ঝেড়ে দিলেই পোকাটোকাগুলো নষ্ট হয়ে যাবে, তো সেইগুলো কী করেছি আমি পরিষ্কার করে দিয়েছি। আর যদি যেগুলো হয়নি সেগুলো করেছি কি না, আমি নতুন করে আবার ওইখান থেকে এই যে ঝাড়ুগুলো আছে না, এই ঝাড়ু থেকে নতুন করে কাঁচ দিয়ে কেটে নতুন করে বাঁচার জন্য আমি খড় দিয়েছি ওদেরকে। তো ফ্রিঞ্চ পাখি যেহেতু, তো এরা কি হয়, এরা হচ্ছে খড় ছাড়া ওরা বসে না, ওরা বাচ্চা দেবে না, ওদের তা দেওয়ার জন্য ওদের খড়ের প্রয়োজন হয়। তো দেখলাম কি না, প্রায় পাখি ভাঁড়গুলোতে পোকা হয়ে গেছে। তো সেই পোকাগুলো আমি কীভাবে রিমুভ করি, তো দেখবেন এটা হচ্ছে কী হয়, যেমন ছোট বাচ্চা হয় না মানুষের বাচ্চা, তো মানুষের বাচ্চা যেমন কি হয় পায়খানা করে ডায়রিয়া হয় না, ঠিক সেরকম পাখিদের বাচ্চাদেরও না ডায়রিয়া হয়। তো ওরা যখন পাতলা পায়খানা করে, তো কি হয় ওদের বাচ্চারা তখন না ভেজা ভেজা হয়ে যায়, আর ভেজা ভেজা হওয়ার জন্য কিন্তু পোকাটা হয়। এটা স্পেশালি কিন্তু এই বর্ষার সময় কিন্তু হয়, এটা অন্যান্য সময় কিন্তু হয় না, কারণ এই সময় যে ওয়েদারটা থাকে না ড্রাই ওয়েট ভেজা ভেজা ওয়েদারটা থাকে। আচ্ছা, পাখিদের আমি ভিটামিন বি কমপ্লেক্স দিয়ে থাকি, এটা শেষ হয়ে গেছে, এটা আনতে হবে। আচ্ছা, এখানে একটা অ্যান্টিবায়োটিক ছিল, অ্যান্টিবায়োটিক নামটা এখন ঠিক মনে পড়ছে, নষ্ট হয়ে গেছে সব। এই অ্যান্টিবায়োটিকটাই এইরকম নষ্ট হয়ে যায়, হাওয়া পেয়ে গেলেই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, সাথে আমি দিই ক্যালসিয়াম। তো আমি যখন যেরকম ক্যালসিয়ামটা পাই আমি সেরকম ক্যালসিয়াম দিই, আমার কোনো নির্দিষ্ট কোনো নাই, কম পয়সার ভেতরে আমি যদি কোনো ভালো বেশি পরিমাণে যদি আমি কিছু পাই আমি সেটা কিনে নিই। তো এটা আমার কোনো ব্র্যান্ড বা যে লোকাল সেটার উপর ডিপেন্ড করে না, আমি চাই কম পয়সার মাধ্যমে বেশি করে ওষুধ পাওয়া যাবে এবং বেশি দিন আমার চলবে। এটা ক্যালসিয়ামটা দিই আর ভিটামিন বি কমপ্লেক্স দিই, এক সপ্তাহ দিই ক্যালসিয়াম, তারপর দিই ভিটামিন বি কমপ্লেক্স। দিলে ওরা কি ওরা ডিম দেয়, যেহেতু ভিটামিন বি কমপ্লেক্স প্রায় আমার অনেক দিন হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তো আমার পাখিগুলো ডিম দিচ্ছে, বাট বাচ্চা কিন্তু ঠিক হচ্ছে না, সব আনফার্টিলাইজ হয়ে গেছে। তো এখানেও কিন্তু একটা বেবি ছিল, বেবিটা মারা গেছে। এখানে একটা বেবি আছে, দেখি বেবিটা বেঁচে আছে না মারা গেছে, ঠিক দেখা যাচ্ছে না কি আমি বুঝতেও পারছি না, আছে বোধহয়, আমি বের করিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। না, দেখলাম বেবিটা বেঁচে আছে, প্রায় আমার দুটো বেবি মারা গেছে, হয়েছিল অনেকগুলো, সব একটা একটা করে। ওই যে কি হয় না, পাখিগুলো যখন উড়ে বেড়ায় তখন কি হয়, ওদের পায়ে না পাটাকে ঠিক এভাবে মুঠো করে নেয়। তো মুঠো করার ফলে ছোটো ছোটো যেহেতু বেবিগুলো, এইটুকুটুকু বেবিগুলো সব, তো কি পাখি পায়ের মাধ্যমে না ওর পড়ে যায়। তো এবার ওই মায়েরা কী করে, মুখ দিয়ে তোলার চেষ্টা করে, তো তুলতে পারে না, ওই তুলতে গিয়ে মেরে দেয়, খুবচেই মেরে দেয়। তো এভাবে আমার সব মরে গেছে, সব পাখির মধ্যেই একটাই রয়েছে, ঠিক আছে। আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি আমার মোবাইল দিয়ে, তো আমার মোবাইলের কিন্তু ক্যামেরাটা অতটা ভালো নয়, তো ভিডিও বানানোর মধ্যে বা বলার মধ্যে যদি কোনো প্রকারের কোনো ভুল ত্রুটি থাকে তা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার এটাকে আমি এর বাসার মধ্যে রেখে দেবো। কোনো গৃহিণী যদি বাড়ির কাজকর্ম করে না, তার কিন্তু সত্যিই কাজ করতে করতে না ভিডিও বানাতে খুবই অসুবিধা হয়। আমি উপরে ছাদে ছিলাম, মেশিন যেহেতু চালিয়ে দিয়েছিলাম, মেশিন হাওয়া খেয়ে নিয়েছে না কি আল্লাহ জানে, তো আমি ছুটি আবার এসে নিচে মেশিনটা বন্ধ করলাম। আতিফ, নিচে ওই তথাটা ভরে গেলে ট্যাঙ্কের দিকে ভাল্বটা করে দেবে, ঠিক আছে? বলতে পারবো না, 9 মিনিট চালানোর হ্যাঁ 9 বন্ধ করা ছিল, 11তে বন্ধ করেছি। এইভাবে হাওয়া খেয়ে নেয়, তো আবার মিস্ত্রি দেখে সারাইতে হবে। আমার আছে তো আছে, সে একদম সিংহাসনে তুলে আগে আছে, ওই যে আমার কিচেন আছে না, কিচেনের ওপরে আছে, খুব কষ্ট হয়, মানুষ উঠতে চায় না। এবারে যিনি যে চাচারা শাড়ি দিয়ে গেছে, বলছে যদি নেক্সট বার খারাপ হয় তুই আমাকে ডাকবি না। আচ্ছা, আমি এই যে পাখিদের খাওয়ার, এদেরকে আমি যেহেতু কম পাখি, আমি প্রায় প্রত্যেকদিন পাখিদের খাওয়াটাও চেঞ্জ করি, যেহেতু এই যে এটাকে বেচে দিয়ে ওষুধ কিনে নিয়ে আসবো পাখির। আর এই যে দুটো যেহেতু কম পাখি, তাই 2-3 দিন ছাড়া চেঞ্জ করি। অ্যাকচুয়ালি প্রত্যেকদিন পানিটা চেঞ্জ করলে এদের স্বাস্থ্য কিন্তু ভালোই থাকে।
এদেরকে ক্যালসিয়ামের কিন্তু এই যে বর্দি পাখি আছে না, এদের কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি প্রচুর পরিমাণে হয়। তো ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য ক্যালসিয়াম ব্লক পাওয়া যায়, তারপর যে সমুদ্রে ফেনা পাওয়া যায়, ডিমের খোসা পাওয়া যায়, সব থেকে সস্তা ডিমের খোসা। ডিমকে যখন ভাজা হয় না, ভাজা করার পরে ওই যে ডিম থাকে, ওই ডিমটাকে ভালো করে কী করে ওয়াশ করে নিই। ওয়াশ করার পরে ওটা রোদ দিলেও ভালো হয়। আমি কিন্তু রোদ দিলে আমি এমনি রেখে দেওয়ার পানিটা শুকনো হয়ে যায়, তো ওতে ভালো হয়। আর যদি ওই ডাইরেক্ট ওই কাঁচা ডিমের খোসা যদি দিয়ে দেওয়া হয় না, ওর ভিতরে ব্যাকটেরিয়া রয়ে যায়, কারণ যেহেতু ধোয়া হয় না, এতে করে পাখির ক্ষতি হতে পারে। তো আমি সেগুলো করি না, আমি ভালো করে ধুয়ে নিই, ধুয়ে তারপর এমনি রেখে দিলে শুকনো হয়ে যায়। তো সেগুলোকেই আমি বেশিরভাগ সময় আমি পাখিদেরকে দিই। আর কিন্তু যখন এদের বেবি হয় তখন কিন্তু আমি এদেরকে এই ডিমের খোসা দিই না, আমি তখন হচ্ছে এদেরকে ওই ক্যালসিয়াম সমুদ্রে ফেনা কিনে নিয়ে আসে আমি সেগুলো দিই। কারণ এই ডিমের খোসা যেহেতু শক্ত, পাখি যখন খাবে ও তো মুখ দিয়ে উবড়িয়ে উবড়িয়ে বাচ্চাটাকে খাওয়ায়, তো তাতে করে কী হয়, ওদের বাচ্চাদের গলায় আটকে গিয়ে বাচ্চারা মারা যায়। সেই জন্য আমি ডিমের খোসা ব্যবহার করি না। আমি আবার ছাদে যাচ্ছি, এই যে আমার ছাদের অবস্থা, এখানে পানি জমে থাকে, মানে এই যে এখানে মানে ওর পেছন দিকে একটা আছে, পাইপ দেওয়া আছে, কিন্তু ওখানটা না ঠিক ঢাল নয়, একটু উঁচু মতো, সেই জন্য ওখানটা দিয়ে না পানি ঠিক বেরোয় না। তারপরে যে খিরিস পাতাগুলো পড়ে আছে না, এই খিরিস গাছের জন্য না কি জ্বালা। এই যে খিরিস গাছ, এর সমস্ত পাতা পড়ে এত আমার মানে ছাদরা নোংরা হয় যে আমার পক্ষে প্রত্যেকদিন পরিষ্কার করা সম্ভব না। আজকে ঝাড় দেবো, কালকে এসে দেখো আবার ভর্তি হয়ে গেছে। কাজ আমি এমনিতেই করতে পারি না, তো এখানে অনবরত আমার পানি জমে থাকে। কালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, ওখানে পানি আছে, তো পাতা যেহেতু জমে গেছে তাই পানিগুলো না বেরোচ্ছে না। আর হাজব্যান্ড ঘুমিয়ে আছে, উঠলে ওকে বলে দেবো পুরো ওটা খুলে দিতে, মানে ওরা ঢাকনা এলের মতো যে হয়ে আছে, তো যে কারণে মানে কোনো একটা কিছুতে খুঁচে দিলে যে পাতাগুলো পড়ে যাবে, তারপর যে পানিটা বেরিয়ে যাবে, সেটা কিন্তু হচ্ছে না। পাতাগুলোকে ওই এলের মতন যে একটা ঢাকনা আছে, ওটাতে আমার হাত বাড়ায়নি যে আমি ওটা খুলে দেবো, ওটা আমার হাজব্যান্ড করতে পারে, উঠুক বলে দেবো। এদেরকে আমি যে খাওয়ার আর পানিটা এদের কিন্তু আমি রাত্রিবেলায় বেশিরভাগ সময় চেঞ্জ করে দিই, কারণ আমি দিনের বেলা যেহেতু দেরিতে উঠে, তো যে কাজগুলো আমাকে করতে হয়, আমি কিন্তু সত্যি কথা বলতে পারি না কাজ করতে বেশি। আগে পারছি, এখন খুব রোগে আক্রান্ত। তো আমি যখন থেকে নতুন বাড়িতে ঢুকেছি আমি প্রায় অসুস্থ থাকি, জিনের সমস্যা, ভূতের সমস্যা, হেন সমস্যা, এখন তো রোগ জ্বালা, বিভিন্ন ধরনের রোগ জ্বালা জন্মে গেছে শরীরের মধ্যে। আমি যখন পুরনো বাড়িতে ছিলাম তখন কিন্তু সুস্থই ছিলাম, আর নতুন বাড়িতে এসেই আমি অসুস্থ। কিন্তু যদি আমি কোথাও বেড়াতে চলে যাই না, তখন কিন্তু আমি সুস্থ থাকি, অসুস্থ থাকি না। তো জানি না, বোধহয় আমার এই বাস্তুটাই হয়তো শ্যুট হয়নি। তো এইখানটার মধ্যে পাখি রাখি না, তার কারণ হচ্ছে এখানে সব জালটা না নষ্ট হয়ে গেছে, এখানে সব পুরোটাই ছিঁড়ে গেছে। আমি এখানটা হচ্ছে এই কাপড়টা দিয়ে বেঁধে রেখেছি, ভেতরটাও নষ্ট হয়ে গেছে। এই যে এখানে সব নষ্ট হয়ে ভেঙে চুড়ে একাকার হয়ে গেছে। তো এইটাকে কিভাবে ঠিক করব সেই চিন্তাধারাটাই চলছে। তো এটা ঠিক করার পরে ভাবছি যে মিস্ত্রি মানে আমাদের কাজ করে ওই কী বলবো ওয়ার্ড্রোবের কাজ করেছিল, তো ইন্টেরিয়র ডেকোরেশনে, তো ওই ভাইকেই বলবো যে তুমি একটু কোনোরকমভাবে চেষ্টা করো, ভাবছি এটাকে তুলে দিয়ে এখানটার কাছে জালটা চেঞ্জ করে দিয়ে এইগুলোকে খুলবো। এই যে পুরো এরিয়াটা আছে না, এই পুরো এরিয়াটাকে এই পর্যন্ত খুলে দেবো, খুলে দিয়ে এই জালটাকে বের করে নতুন একটা জাল শিফট করে দিয়ে এটাকেও খুলতে হবে। তারপর বলবো যে করে দিতে, রিকোয়েস্ট করবো, ওরা তো এসব কাজ করে না, তবু রিকোয়েস্ট করবো ভাইটার কথা শুনে। আচ্ছা, যেখানে আমি যে ওষুধের কথাগুলো বলছিলাম, আর যেমন বাচ্চারা, ছোটো বাচ্চারা যেমন পায়খানা করে না, তো আমিও কি করি, মানে ওষুধের এখন খাপটা নাই, সব ফেলে দিয়েছি, যেহেতু ওষুধ শেষ হয়ে গেছে। তো এই যে লিভ 50 আমি খাই, এই ওষুধটা আমি খাই, লিভ 52। তো এটা হচ্ছে পাখিদেরকে যদি মাসে একবার যদি দুদিন বা 3 দিনে যদি খাওয়ানো হয়, ওদের লিভারটা কিন্তু ভালো থাকে। তো আমি কিন্তু আলাদা করে ওদের জন্য কোনো ওষুধ কিনি না, আমি যে ওষুধ খাই সেই ওষুধ দিয়ে। আমার যখন ছেলে ছোটো ছিল, মানে আজকে পাখি চাষটা আমার আজকের নয়, পাখি চাষটা প্রায় ধরেন আমার 6-7 বছরের হবে, আরও বেশি হবে। তো আমার বেবি যখন ছোটো ছিল আতিফ, তখন ওর হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স থাকতো, একটু খাওয়াইতাম পড়ে থাকতো, তো তখন আমি ওষুধ কিনতাম না, ওই ওষুধগুলোতে খাই দিতাম। তারপর যে পায়খানা যে সিরাপ, দেন O2, CO2, নরমেট্রোজেল, এই সমস্ত ঔষধগুলো আমি কিন্তু আলাদা করে কিনতাম, ওদেরকে খাই দিতাম। আমি এখনও পর্যন্ত নরমেট্রোজেল সিরাপটাই কিন্তু আমি পাখিদের জন্যই কিন্তু ব্যবহার করি। আমার শেষ হয়ে গেছে, আবার নিয়ে আসতে হবে। আর যে হজমের ওষুধ, ওই বাচ্চাকে হজমের ওষুধ খেতে দিত আমার ছেলেকে, সেগুলো থেকে যেত, আমি আলাদা করে কিনতাম না, ওইগুলোই দিতাম। যেমন কি হয়, যখন পাখি একটা ছোট বাচ্চা হয় না, সেই বাচ্চা বেবিগুলোকে হচ্ছে প্রথমে কি করতে হয়, ওদেরকে হজমের ওষুধ আমি দিয়ে থাকি। প্রথমে আমি হজমের ওষুধ দিয়ে থাকি, দেখা যাচ্ছে না ঠিক, প্রথমে আমি ওদেরকে হজমের ওষুধ দিয়ে থাকি প্রায় 1 সপ্তাহ, তারপর 1 সপ্তাহ দিয়ে থাকি ভিটামিন ক্যালসিয়াম, তারপরে দিই ভিটামিন বি কমপ্লেক্স। তো ভিটামিন বি কমপ্লেক্স দেওয়া মানে ওদের বেবিগুলো খুব স্ট্রং হয়ে যায় এবং ওদের প্যারেন্টস আবার হচ্ছে এগ লে করে।
মানে ডিম দেয় আবার। তো এভাবেই চলতে থাকে। তারপর হচ্ছে মিডিলে একবার হচ্ছে ওদেরকে একটু অ্যান্টিবায়োটিক দিয়ে দিই 2-3 দিন। আর হচ্ছে ওই যে Li52 বললাম না, ওটা কখনো কখনো দিয়ে দিই 2-3 দিনের জন্য। ব্যাস ওইভাবেই করে আমার প্রচুর প্রোডাকশন হয়। কিন্তু আমার যেহেতু ভিটামিন বি কমপ্লেক্সটা শেষ হয়ে গেছে, তো আমি আর পাখিটা আমার ঠিক সেরকম আর বাড়ছে না, বরং আমার হচ্ছে যে 2-4টে মারা যাচ্ছে। আমি বুঝতে পারছি ওষুধের অভাবে, ওষুধ নিয়ে ওষুধ কিনতে হবে। গাছ থেকে নারকেল পেড়েছিল, সবগুলো তো খাওয়া হয়নি, তো কয়েকটা রয়ে গিয়েছিলো, যেটা নষ্ট হয়ে গেছে। মানে সেটা দোমেলা ছিল, নারকেলটা নষ্ট হয়ে গেছে। আর কয়েকটা কালকে ছাড়াইলাম। তো ভাবলাম যেহেতু নারকেল অনেকগুলো আছে, তো ভাবছি আমার বোনকে কয়েকটা দিয়ে দেবো, যদি বেচতে পারি বেচবো, বাকিটা নাহলে নিজেই খেয়ে নেবো। মানে যখন থাকে না তখন খেতে ইচ্ছে করে না, আর যখন থাকে না তখন মনে হয় যেন দুটো পিঠে বানিয়ে খেলে ভালো হয়, এটা বানিয়ে খেলে ভালো হয়। ও হয় না, যখন থাকে তখন খেয়ে কোনো কিছু মন চায় না, যখন থাকে না তখন যেন মনে হয় অনেক কিছুই খায়, সেই রকম ব্যাপার হয়ে গেছে আর কি। আর এই গাছটা তো জাস্ট অসাধারণ হয়েছে। এই গাছটা নুয়ে পড়ছিল, সেই জন্য আমি এখানে সেই কোনো কিছু পাইনি সাপোর্ট দেওয়ার জন্য, আমি যে ঝাঁটা কাঠি হয় না, সেই কাঠিগুলো দিয়ে আমি সাপোর্ট দিয়ে রেখেছি। আর এটা আমি ভেতরে রেখেছিলাম, অন্ধকারের জন্য গাছের গ্রোথ হচ্ছিল না, সেই জন্য আমি এই ছাদে বের করে দিয়েছি। এখানে ওপেন লাইট পাচ্ছে, গাছের গ্রোথগুলো খুব ভালো হচ্ছে। এই যে দুটো গাছে যে কী অবস্থা হয়েছে আমি তো ঠিক বুঝতে পারিনি। এটাও কিন্তু খুব সুন্দর গ্রোথ হয়েছিল, ওই যা ভেতরে ঢুকে দিয়েছি অবস্থা খারাপ হয়ে গেছে। ওই জন্য কী করলাম, একে বাইরে বের করে নিয়ে চলে এসেছি। আর খালি এখানে মানে টবগুলো তো ভালো করে ফুটো করেছি, তার সত্ত্বেও না পানি স্টে করে যাচ্ছে, আর ওই পাতাগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখুন আমার সব থেকে বড় পাওনা আওয়ারা পাখি, ঘুঘু পাখিগুলো আসে, আমরা যে পাখিগুলো দানা খেয়ে ফেলে না, ওই দানাগুলোকে খাওয়ার জন্যই ওরা এখানে আসে। আমি বললাম না, যারা পাখি চাষ করে, এই যে কোনো বাইরে থেকে যে পাখি যদি আসে না, সেগুলো তার কাছে একটা বড় পাওনা। আর একটা এসেছে দেখাচ্ছি, সাতঘিয়া পাখি বলে, যে একসাথে 7জন থাকে। দেখতে পাচ্ছেন কিনা বলতে পারছি না। হ্যাঁ উঠেছে। এই যে এই যে একটা, ঠিক আছে। এরাও এসে যেখানে গাছ আছে, তো ওরা প্রচুর পরিমাণে মানে ফল টল খাওয়ার জন্য আসে। এখানে পেয়ারা গাছ আছে, জাম গাছ আছে, সাদা জাম, কালো জাম, সব ধরনের গাছ আছে, তো ওরা আসে, ভালো লাগে। এগুলো হচ্ছে একটা এক্সট্রা পাওনা। এই পাখিগুলো ওখানে টুকে টুকে গিয়ে না দানা খাবে। পাখিগুলো যখন খায়, ওরা তো খেতে গিয়ে তো ওদের মুখ থেকে তো অনেক দানা পড়ে যায় নিচে এসে, তো ওই দানাগুলো ওরা খায়। অনেক সময় দেখি যে ঝাঁটি যখন পরিষ্কার করে দিই, যখন বুঝতে পারি যে দানা নেই, আমি কিন্তু ইচ্ছা করি কিন্তু দুটো দানা ওদের জন্য কিন্তু ছড়িয়ে দিই, যাতে ওরা খেতে পারে। শুধু যে এরা আসে তা নয়, এদের যখন নতুন বেবি হয় না, ওরা ওদের বেবিদেরকেও নিয়ে আসে। কোনোদিনও যদি আমি ভিডিওর মধ্যে ক্যাপচার করতে পারি, আপনাদের সাথে শেয়ার করব। বৃষ্টির জন্য না আমি জামাকাপড়গুলো এইরকম মিলি, আর যখন মানে ভেতরেই মিলি। আর যখন প্রচণ্ড কড়া রোদ হয়, তখনও কিন্তু আমি বাইরে মিলি না, এই ভেতরেই মিলে দিই, শুকনো হয়ে যায়। চলুন আমাদের বাইরের গার্ডেনটা দেখায়। আমি নিজেও আসিনি অনেক দিন, যতদিন বৃষ্টি হয়েছিল। এটা একটা লেবু গাছ, এটা আমি সেই খিরায় গিয়েছিলাম, খিরাই থেকে নিয়ে এসেছিলাম। মানে ছোটো ছোটো লেবু হয়, একদম ছোটো ছোটো সাইজের, এটা টক লেবুগুলো হয়। এই আম গাছটা, এটা গত বছর আমি গাঁট খেয়েছিলাম, খুব মিষ্টি, তো ভাবলাম এর একটা গাছ তৈরি করি। সেজন্য এই একটা গাছ হয়েছে, কোথায় লাগাবো এখন ঠিক নাই। এই যে গাছের অবস্থা, একটু হালকা রোদ পেয়েছে, ঝলসে যাচ্ছে, একে ভেতরে ঢোকাতে হবে। এই একই কটন গাছ, কিন্তু এর খুব সুন্দর হয়। এর এখন স্টিক বেরায়নি। মানে আগের বছর আমি গাছটা কিনে নিয়ে এসেছিলাম, কি বলে যেটাকে, রেন লিলি। এখনও কোনো স্টিক বেরায়নি। আমি এখানে প্রতিস্থাপন করেছি, মানে এত বেড়ে গিয়েছিলো যে আমি এখানে ট্রান্সফার করেছি। এখনও পর্যন্ত এর কোনো মানে বার্ডস বেরোয়নি, যে ফুল হবে এর কিন্তু কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না এখন। আর এই যে গাছটা কী যে হয়েছে, শুধু মারা যায়, শুধু শুকনো হয়ে যায়। আর এই যে ছোটো ছোটো যে গাছগুলো দেখতে পাচ্ছেন, চন্দ্রমল্লিকা, এগুলো আমি বলেছিলাম না, ডাল পুঁতে দিলেই হয়ে যায়। ও পুঁতে দিয়েছি, হয়ে গেছে। এই যে এখানেও একটা ছোট্ট আছে, পুঁতে দিয়েছি, হয়ে গেছে। পানি জমে আছে, কোনো পাতা জমে আছে। বৃষ্টি পেয়ে এত সুন্দর গাছের চেহারা হয় যে বলার মতন নয়। হ্যাঁ না, অনেক গাছ আছে। ভাবছিলাম যে স্ট্যান্ড বানাবো, স্ট্যান্ড বানিয়ে রাখবো। স্ট্যান্ড বানাতে গেলে তো টাকার দরকার, আমার কাছে টাকা নাই, কী করে স্ট্যান্ড বানাবো। এই যে চন্দ্রমল্লিকা, ভাবছি এর অনেকগুলো ডাল বেরিয়েছে, তো এটাকে কিন্তু মাদার প্ল্যান্ট, মানে এটাকে অ্যাকচুয়ালি মাদার প্ল্যান্ট দিয়ে তৈরি করেছিলাম। এটা গত বছরের গাছ, এটাকে মাদার প্ল্যান্ট দিয়ে, মানে তার আগের বছরের গাছ থেকে তৈরি করেছিলাম। এটা নিয়ে এটা 2 বছর এর বয়স হয়ে যাবে। ভাবছি এর অনেকগুলো আছে, তো 3টে আছে ডাল। ভাবছি 2টো ডাল কেটে অন্য একটা জায়গায় প্রতিস্থাপন করব। আর এই যে এখানেও হয়েছে, এখানেও অনেকগুলো কিন্তু ডাল আছে। কত বছরের সব, বৃষ্টি পেয়ে পানি পেয়েছে না, খুব সুন্দর হয়ে গেছে। এই আম গাছেরটাও কিন্তু আমি গত বছর লাগিয়েছিলাম। যেহেতু আমার কাছে এখন মাটি নেই, কোনো পাত্র নেই, তো আমি চেঞ্জ করতে পারছি না, রিপোর্টের কিন্তু খুব প্রয়োজন পড়ছে। আর এটা হচ্ছে আমার ছেলেকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, এটাকে কী বলেছে, স্পাইডার প্ল্যান্ট। ছোট্ট একটা গাছ নিয়ে এসেছিলাম, সেই ছোট্ট গাছ থেকে কিন্তু এত বড় গাছ হয়ে গেছে। একটা নয়, 2টো হয়ে গেছে। মানে একটা নিয়ে এসেছি, একটা বাচ্চা গাছ, তার থেকে 2টো হয়ে গেছে।
খুব সুন্দর, কত ওর মানে গাছটা জাস্ট নিয়ে এসেছিলাম, এইটুকু একটা গাছ নিয়ে এসেছিলাম। তো সেই গাছ থেকে দুটো গাছ হয়েছে, আমি দুটোকে আলাদা আলাদা জায়গায় প্রতিস্থাপন করে দিয়েছি। খুব সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে। কিন্তু আমি সব গাছগুলোকে বাইরে বের করে দিয়েছি। গাছগুলো যত বাইরে থাকে বৃষ্টির পানি পাবে না, গাছগুলো খুব সুন্দর হয়ে বাড়ে। তেজপাতা গাছের অবস্থা খারাপ হয়ে গেছে, আবার নতুন করে দেখলাম পাতা তৈরি হচ্ছে। এই যে গাছটা, এই যে রেনলিলির গাছটা আমি এর মধ্যেও প্রতিস্থাপন করেছি নতুন করে। এখনও কিন্তু একবারও ফুল এখনও পাইনি, সব মানে ছড়িয়ে দিয়েছে। আরও কিন্তু আমার জায়গা নেই, জায়গা থাকলে কিন্তু আমি আরও মানে প্রচুর পরিমাণে আরও স্প্রেড করে দিই, মানে এত পরিমাণে বেড়ে গেছে এই গাছগুলো। কিন্তু এই যে এটা একটা বাল্ব থাকে, দেখাচ্ছি দাঁড়া, এই যে ছোটো ছোটো বাল্ব, এই বাল্বগুলো নিয়ে গিয়ে না গেড়ে দিলেই হয়ে যায়, ওর থেকে আবার অনেক হয়ে যায়। আর এটা আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম, এটা হচ্ছে ওই নামটা ভুলে যাচ্ছি, ফুল ছিল ওই শিবের গলায় শিব ঠাকুরের গলায় মালা দেয়, কি যে নামটা মনে নেই, ঠিক আছে, আকন্দ, হ্যাঁ আকন্দ। এটা সেই আকন্দ ফুলের গাছ। আমি এটা ডাল ভেঙে নিয়ে এসেছিলাম, গেড়ে দিয়েছিলাম, তো দেখলাম গাছটা লেগে গেছে। আমি ওখানে টাচ করবো না। এই যে সব গাছ একটা একটা করে আছে, চন্দ্রমল্লিকা, কিনার কোনো প্রয়োজন নেই, শুধু এখানে সার দিলেই হয়ে যাবে, ব্যাস আর কিছু দরকার নেই। যে এটাই হচ্ছে মেন গাছ, যেটা থেকে আমি অনেক চারা তৈরি করেছি। এখানে কিন্তু অনেক, কিন্তু এখনও পর্যন্ত রেনলিলির অনেক বাল্ব আছে, যেগুলোকে আলাদা আলাদা করে জায়গায় লাগাইতে হবে, যেহেতু কোনো পাত্র নিতে লাগাইতে পারছি না। এখানেও লাগিয়েছি কিছু, এখনও কিন্তু ফুল পাচ্ছি না। বর্ষা তো শুরু হয়ে গেছে, কিন্তু এখনও ফুল পাচ্ছি না। এই হলো আমার গার্ডেনের অবস্থা। এইগুলো সত্যি কথা বলতে আমার মাটির মধ্যে না তেজ নাই, নতুন মাটি দিলে না এই ফুলগুলো এত হয়ে থাকে, যখন নিচের দিকে ঝেপে থাকবে প্রচুর পরিমাণে ফুল হয়ে থাকে। এবার কিন্তু সেরকম মানে গাছ আছে বড়, কিন্তু ফুল সেরকম হয়নি। প্রচুর ফুল হয়, প্রচুর দেখার মতন। আমার কাছে প্রায় 4 রকম কালারের ফুল আছে। হোয়াইট, এটা একটা কালার, এই যে হলুদ, এখানে আছে সাদা, আর এই যে একটা কালার। দুটো কালারের ডিফারেন্স নিশ্চয়ই বোঝা যাচ্ছে, ঠিক আছে। এই টোটাল 4টে কালারের ফুল আছে আমার কাছে। আমি এই অ্যাডেনিয়াম গাছগুলোকে আমি বেশি বাড়তে দিইনি, ভাবছি একে আবার কাটবো, কেটে ছোট করব। এই যেমন এইরকম ছোট করব, ঝাঁক হবে, ছোট করব, তো বেশি বড় করতে দেবো না। এবছর কিন্তু আমি প্রচুর পরিমাণে কিন্তু অ্যাডেনিয়াম গাছ থেকে ফুল পেয়েছি। আমি ভাবছি এই যে স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছেন না, এইরকম করে যে নিচে দিয়ে দেখা, এইরকম করে না এই দেওয়ালের ধারে ধারে করে দিতে চাইছিলাম। তো করে দিলে তাতে কিন্তু খুব ভালো হয়, গাছ টাছগুলো রেখে শান্তি। আমাদের এখানে প্রচুর পরিমাণে হনুমান আছে, এই যে ছাদের এই যে এরিয়াগুলো আছে না, উপরের এই যে লেভেলগুলো, এতে রাখলে না হনুমান সে যে লাফায়, সব গাছগুলো কিন্তু উল্টে উল্টে না পড়ে যায়, নষ্ট হয়ে যায়। এই গাছটা খুবই সুন্দর। আমার কিন্তু মাটি নেই, দেখবেন আমি কী দিয়ে গাছ তৈরি করেছি। প্রায় গাছগুলো সব কিন্তু আমার যে চা বানাই না দোকানের জন্য, যে চা পাত্তি থাকে, সেই চা পাত্তিগুলোই দিয়েছি। চা পাত্তি দিয়ে প্রায় গাছেতে আমার চা পাত্তিই দেখতে পাবেন। আমার কাছে মাটি নাই, ওই বালি দিয়ে দিই, বাড়িতে প্রথমে বসিয়ে দিই, আর একটু ওই হাড় গুঁড়ো, শিংকুচি, তারপর একটু পটাশ, আর ওই কী বলে যে নামগুলো মনে করতে পারছি না, তো সেই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি বসিয়ে দিই। তারপর ওই চা পাত্তিগুলোকে কী করি, চা করার পর ভালো করে ওয়াশ করে নিই, যাতে মিষ্টি যে চিনি যে মিষ্টিটা থাকে সেটা যে চলে যায়। তারপরে কী করি, আমি ওইটাকে নিয়ে এসে এখানে দিয়ে দিই। তো প্রায় গাছগুলোতে আমার ওই রকমই আছে, মানে নতুন যে সমস্ত গাছগুলো বসিয়েছিলাম। তো এটা আমি ভেতরে রেখেছিলাম। এই সমস্ত গাছগুলো রোদে রাখলে দারুণ হয়। আমি ভাবছি এর বনসাই তৈরি করবো একটা ছোট্ট সুন্দরভাবে। এই যে এখানে একটু গোবর সার দিয়েছি। তো এই গাছটার আবার কী অবস্থা হয়ে গেল, এগুলো মারা যাচ্ছে। কিন্তু আমার এই যে কী যে সমস্যা হয় আমি কিচ্ছু বুঝতে পারি না। শুধু গাছগুলো সুন্দর হবে, আবার কীভাবে যে গাছগুলো যে সব মারা যায়, কে জানে কী হয়েছে। গাছটা ঝিমিয়ে গেছে। পানি কিন্তু প্রচণ্ড পরিমাণে আছে, পানি কি নিচে স্টে করে যাচ্ছে না, কী ব্যাপার। পানি তো ঠিক আছে, যে ঝলসে যাচ্ছে কেন, এইরকম হয়ে গেছে কেন গাছটা। আবার এটাকে ভেতরে ঢুকে দেবো ভাবছি। এই জঙ্গলগুলোকে নিয়মিত পরিষ্কার করতে হয়। আরে মাটি উঠিস না, এমনিতেই মাটি নাই। এই যে গাছটা, এই যে সং অফ ইন্ডিয়া, আমি কিন্তু এই গাছগুলো কিন্তু লাগাইনি, আমার একটা আছে, কিনিনি, আছে নিচে, ঘিরে দিই হয়ে যায়। কিন্তু আমি এগুলো না খুব মানে রোগা ডাল লাগিয়েছিলাম, পাতলা হবে না, একটু মোটা সোটা শক্ত ডাল লাগালেই সে ডাল থেকে গাছ হবে, অন্যথা গাছটা না পচে যায়। এই একটা আমার গাছ যা এই অবস্থাকে সোজা করলাম, সেই অবস্থাগুলো নুয়ে কেমন হয়ে গেছে, বেঁকে গেছে গাছটা, দেখাইতে পারতেছি না ঠিক। এটাকে আমি সোজা করব।
আর এই গাছটা দারুণ হয়েছে, খুব সুন্দর ঝাঁক গাছ হয়েছে। মানে আমার যত গাছ আছে সবের মধ্যে এই গাছটাই কিন্তু এত বড় হয়েছে, কামিনি। আর ফুল তো আমি অনবরত পেয়ে থাকি, যেই থেকে আমি গাছ 1 বছর ধরে গাছ নিয়েছি, আমি 1 বছর ধরেই ফুল পাই। এটাকে বলা স্টার গুজবেরি গাছ নিয়েছিলাম, একদম ছোট্ট একটা চারা নিয়ে এসেছিলাম। চারা এখন কত বড় হয়ে গেছে, এখন ফল পাওয়ার আছে। আমার মনে হয় এটা বীজের গাছ, ফল পেতে অনেক সময় লেগে যাবে। আর এটা হচ্ছে ওই মালবেরির গাছ, এটাও নিয়ে এসেছিলাম খুব ছোট, বৃষ্টির পানি পেয়ে খুব বড় হয়ে গেছে। এবার একটু সার দেবো ভাবছি, একবার সার দিয়ে দিলে আর মানে শীতকাল আসার আগে পর্যন্ত আর সার দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এই আম গাছটাও ওই গত বছর আমি ওই গাছ থেকে খেয়ে লাগিয়েছিলাম, মানে খুব মিষ্টি তো লাগিয়েছিলাম। এইটা আমি রাস্তার ধার থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি, রাস্তার ধার দিয়ে যে ঘুরিয়ে নিয়ে এসেছি, গাছটা এত সুন্দর হয়ে গেছে বৃষ্টির পানি পেয়ে। লাগানো আছে কিন্তু ছোট্ট, বা আমার কোনো মানে পাত্র নেই। আমাদের দোকান আছে তো, সেই দোকানে যে চকলেট বিক্রি করে, সেই চকলেটের যে ডিবাগুলো হয় না, ডাব্বাগুলো, সেই ডাব্বাগুলো কেটে আমি তৈরি করেছি। এই যে আমার গোলাপ গাছের একটা হাজারদুয়ারি গোলাপ হাজারি গোলাপ একটা ছোট্ট ফুল এসেছে। আর এই যে গাছগুলো না একটু ফ্যাকাসে লাগছে, পুষ্টির অভাব আছে। তো প্রত্যেকটা গাছের রিপোর্টিংয়ের প্রয়োজন আছে, যেহেতু আমার কাছে মাটি নেই, তাই আমি রিপোর্টার করতে পারছি না, আর আলাদা কোনো পাত্রও নিয়ে রিপোর্ট করতে পারছি না। এই যে একটা গাছ, এই গাছটাকে আমি সারা বছর পানি দিই না, প্রচণ্ড গরমে কিন্তু এটা টিকে যায়, এই বৃষ্টির পানিটাই শুধু যা পায়। আর শিকড়গুলো নিচে বয়ে চলে আসছে। এই ছিল আমার গার্ডেনের ভিডিও। বলেছিলাম না যে এই পাখিগুলো এসে এখানে দানা খায়, ওই আমাকে দেখে ভয়ে উড়ে চলে গেছে, দানা খাচ্ছিল এখানে। আমার পুরো বাড়ি অগোছালো হয়ে আছে, আমি আর কাজ করতে পারছি না। এই যে কাঁচের জানলা করার না একটা ফায়দা আছে, মানে শুধু পর্দাটা সরিয়ে দিলে না এতটা পরিমাণে আলো আসে যে মানে দরজা খোলার প্রয়োজন পড়ে, জানালা খোলার প্রয়োজন পড়ে না। আমি দেখাচ্ছি, এখন লাইটটা জ্বলছে, যেহেতু ভিডিও বানাচ্ছি আমি লাইটটা অফ করে দেখাচ্ছি। এখন হয়তো অতটা মানে অনেকটা অন্ধকার ছবি আসছে, কিন্তু সত্যি যতটা অন্ধকার আসছে অতটা কিন্তু ওর থেকেও কিন্তু বেশি উজ্জ্বল। এত অগোছালো হয়েছে না, আমি পারি না কাজ করতে। আমার হাজব্যান্ড ওই জামা কাপড়গুলোকে যেখানে সেখানে, এই জায়গায় কালকে জুম্মা পড়তে গেছে, পাঞ্জাবিটাকে এভাবে রেখে দিয়েছে। আর ওই যে ওই ধারে আমি সবগুলোকে একটা তোয়ালা দিয়ে ঢেকে রেখেছি, কারণ ধোয়া জামা কাপড় ও পরবে বছরে একবার, আর আমাকে ওই নোংরা হয়ে যায় তো আমাকে ধুতে হয়। সেই জন্য আমি ওই যে হলুদ কালারের এই যে টাওয়ালটা আছে না, টাওয়ালটাতে ঢেকে রাখি যাতে না ধুলোটা পড়ে, যদি ধুলো পরে নোংরা হয় টাওয়ালটা নোংরা হবে, আমি টাওয়ালটা ধুয়ে দেবো। কি বলবো, আমি আর কাজ করতে পারছি না, পুরো আলনাটা তো পুরো অগোছালো হয়ে আছে। এখানে কিছু জামা কাপড়, এই যে মেয়ে জামা কাপড় পরে এইভাবে জামা কাপড়কে খুলে টুলে রেখে দিয়ে চলে গেছে। এই যে বাড়ির অবস্থা হাল, আমি আর কাজ করতে পারছি না। এখন বেজে গেছে 1টা, আজকে উঠেছিও দেরিতে। আমি ঘরটা কিন্তু মুছে নিয়েছি, ওটা দেখাইনি। এখন আমি রান্না করছি, এই যে হাজব্যান্ড তাড়াতাড়ি উঠে গেছে। উঠে গেলেই না আমার প্রচুর জ্বালা, আস্তে আস্তে বলছি কেন, ও শুনতে পেয়ে যাবে, ঠিক আছে? উঠে গেলে এত জ্বালা, এটা দাও ওটা দাও সেটা দাও। হ্যাঁ, এখন হচ্ছে আমি ঘুগনি বানাচ্ছি, ঘুগনিটা বানানো হয়ে গেছে। ঘুগনি বানানো আর দেখাচ্ছি না, আমি অন্য কোনো দিন দেখাবো। আর অলরেডি আমার চ্যানেলে ঘুগনি বানানোর রেসিপি আছে, তো আজকে আমি বানিয়েছি। আজকে এটা হোমমেড আমি মশলা বানিয়েছি, সেটাই মশলাটা দিয়েছি, দেখলাম সেন্ট হচ্ছে, কিন্তু আমার মেন উপকরণ যেটা আমি সেটাই দিইনি, সেটা নিয়ে আনতে বলেছি, আনেনি। ঘুগনি বানানো হয়ে গেছে, ওকে মুড়িটা দিয়ে দিই। আর একদিকে ভাত রান্না করছি। আর আমার পা প্রচুর ব্যথা করছে, ইউরিক অ্যাসিড থাকার ফলে এত পা ব্যথা করছে যে আমি মানে কাজ করতে পারছি না, আমার কি কষ্ট হচ্ছে। এখনও থালা বাসনগুলো ধুইতে পড়ে আছে, আজকে ভাবছি মাছ রান্না করব। আচ্ছা, আমি অন্য একদিন একটা রেসিপি দেখাবো যে কীভাবে আমি মানে ওই কেমিক্যাল ফ্রি মশলা বাড়িতে তৈরি করে রান্না দেওয়া যায়। ওই যেমন গরম মশলা, তারপর হচ্ছে ধনে ভাজা, এমনি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো করার। এটা এখন করব না, কারণ রোদ তো নাই, রোদ হলে তবে ওই সমস্ত মশলাগুলোকে ভালো করে শুকনো করতে হবে, তো সেটা পরে দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে আমি অনলাইন থেকে কিনেছিলাম, আর এটা কাঠের তৈরি ছিল, দেখতে কি বাজে লাগছিল। তো মেয়েকে বললাম, আনিসা তুমি এক কাজ করো না, এটাকে একটু রং টং করে দিয়ে একটু ডিজাইন বানিয়ে দাও না। তো মেয়ে এরকম ডিজাইন বানিয়ে দিয়েছে, দেখতে কিন্তু সত্যি খুবই ভালো লাগছে। আচ্ছা, ডিজাইনটা বানানোর পর যখন এটা শুকনো হয়ে গেছে রংটা, তো এর উপরে একটা নেল পলিশ পাওয়া যায় না, সাদা নেল পলিশ, সেই
ওটাকে জেল বলে, জেল নেল পলিশ পাওয়া যায়, জেল নেল পলিশ দিয়ে পুরো চতুর্দিকে এটা মানে এরকম রং করে দেওয়া, মানে এরকম পালিশ করে দিয়েছি, যাতে মানে পানি পড়লে না নষ্ট যাতে না হয়ে যায়। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই রংটা কিন্তু আমি চুজ করে দিয়েছি, ওকে বলে দিয়েছি যে তুমি রংটা এইভাবে দিবা আর এইভাবে কিন্তু ডিজাইনটা বানিয়ে দেবে, তো এটা করে দিয়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে এটা আমার ফার্স্ট ফেস ক্রিম ভিডিও, আমি কোনোদিনও ফেস ক্রিম ভিডিও বানাইনি, এই প্রথমবার বানাচ্ছি। ভিডিও একটু বড়ো হবে, আমি সারাদিন কী কী কাজ করি সেটা নিয়ে আজকে ব্লগটা। তো এটা স্পেশালি সেই সমস্ত পুরুষদের জন্য যারা বলেন না যে মেয়েরা বাড়িতে কী কাজ করে, এটা আমি তাদের জন্য বলি দেখার জন্য। তারা দেখবেন, অবশ্যই ভিডিওটা দেখবেন, কারণ আমি অনেক কম কাজ করি, আর হচ্ছে অনেক মহিলারা আছে যারা হয়তো আমার থেকে অনেক বেশি কাজ করে, তবু মেয়েদেরকে সারাদিন কী শুনতে হয়, কী করো, খাওয়া দাওয়া ঘুম করে থাকো, ঠিক আছে। তো দেখেন এই যে এখানে মাছ ভাজা হচ্ছে, কোথায় রে বাবা, আচ্ছা হ্যাঁ, এই মাছ ভাজা হচ্ছে, আর এখানে চিচিঙ্গা ভাজা হচ্ছে। আমার যুদ্ধ, অ্যাকচুয়ালি আমার ছেলেটা হচ্ছে ডাস্টবিন পড়েতে চলে গেছে তার বাবার সাথে, তো ভিডিও করার মতো কেউ নেই, সেজন্য আমি ভিডিও করছি। কী যে ভিডিও হচ্ছে কে জানে, যুদ্ধ করছে। এখন বাজে 3টে, এখন আমার রান্না চলছে, দেরিতে উঠেছি, রান্না চলছে, রান্নাটা করে নিই, তারপর বাকি ব্লগটা শেয়ার করছি। এখানে রান্না চলছে, এই যে থালা বাসন পড়ে আছে, থালা বাসন ধুইব। ছেলে নাঙ্গুপুঙ্গু অবস্থা ঘুরছে, গা ধুতে যাবে, মেয়ে ঘুমিয়ে পড়ে আছে, সে তো স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়ে আছে, তার মানে এক ঘুম হয়ে যাবে তার। এত থালা বাসন পড়ে আছে, যেখানে পড়ে আছে এত কিছু ধুইব, পা যন্ত্রণা করছে। আমার রান্নাবান্না করা হয়ে গেছে, আমি মাছের ঝাল বানাবো ভাবছিলাম, কিন্তু ওই সরিষা বা নেই, কোনো কিছুই নাই। তো গতকাল আমি আমার মেজদের কাছ থেকে কিছুটা নিয়ে এসেছিলাম, তো সেটা শুধুমাত্র একটা মানে দুটো তরকারির মাপে ছিল, মানে কিছুটা রেখে দিয়েছিলাম, মাছের ঝাল রান্না করেছিলাম, আর কিছুটা ছিল, তো একটা তরকারিতেই দেওয়া যাবে। তো ভাবলাম মাছের তরকারিটা রাত্রিবেলা রান্না করবো, মাছটা ভাজাই থাক। আর আমি এখানে চিচিঙ্গা ভাজা করে রেখেছি, যে চিচিঙ্গা ভাজা করে রেখেছি, আর যে কাঁচকলার তরকারিটাই আমি একটু বেশি করে পানি রেখেছি, কারণ একটু ঝোল যেহেতু নাই, তো কিছু ডাল রান্না করা হয়নি, তো সেই জন্য এটা রেখেছি। আচ্ছা, আমার হাজব্যান্ড একটা ভিডিও দেখেছিলাম একটু ফেসবুক থেকে, বলছে যে 10 তারিখের পর থেকে নাকি যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিলো তাদেরকে টাকা ঢুকি। তো ওটা আমি দেখছিলাম, স্টেটাসটা চেক করছিলাম, দেখলাম তো আমার সেই আন্ডার ইনকোয়ারিতেই আছে। তো আমার হাজব্যান্ড বলছে ওটা তুমি পুরো পাগল হয়ে যাবে, সত্যি তো পাগল হয়ে যাব। যখন একটা মেয়ে বিয়ে করে আসে না, তার সমস্ত ইচ্ছা, আশা, স্বপ্ন সব কিছু কিন্তু তার স্বামীর উপরেই ডিপেন্ড করে। তার স্বামী যখন পূরণ করতে পারে না, তো তখন সে নিজে তো চেষ্টা করবে না। তো এই টাকাটা মমতা ব্যানার্জি আমাদেরকে দিত আমাদেরকে স্বাবলম্বী করার জন্য। তো এখন বর্তমান সরকার যে আছে, উনি তো বলেছিলেন যে সরকারে উনি এলেন নাকি সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদেরকে উনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেবেন। তো এখন উনি যোগ্য অযোগ্য বিচার করছেন। তো আমার হাজব্যান্ড যেহেতু আমার কোনো সকাল্লাদ পূরণ করতে পারেনি, তো আমি ভাবছিলাম যে যদি আমি টাকাটা পাই তাহলে আমার অনেক উপকার হবে। সত্যি না পেলে হয়তো আমি পাগল হয়ে যাব, কারণ আমার অনেক আচ্ছা, অনেক স্বপ্ন, অনেক কিছুই আছে যেটা আমার হাজব্যান্ড পূরণ করতে পারে না। শুধু যে আমার হাজব্যান্ড এরকম তা নয়, কিন্তু আমি মনে করি প্রায় হাজব্যান্ডরা বোধহয় এরকমই হয়। এই যে একটা সরকার বলেছে না যে সরকারি চাকরি করে তাদের স্ত্রীদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার দেবো না। আমি বলি ভাই, কেন দেবেন না অন্নপূর্ণা ভাণ্ডার? প্রত্যেকে কি তাদের স্ত্রীদের পিছনে কি টাকা খরচা করে না, তাদেরকে হাত খরচ দেয় না? ওটা আপনাদের ধারণা, দেয় না। যেমন লক্ষ্মীর ভাণ্ডার কম হলেও দিদি সবাইকে দিত, প্রত্যেকটা মহিলাদের মুখে হাসি ফুটতো, আপনি সেই রকমই দিন, কম দিন, কিন্তু প্রত্যেকটা মহিলাদের মুখে আপনি হাসি ফোটান, কম দিন। কেন আপনি কিছু মানুষকে দেবেন, কিছু মানুষকে দেবেন না? তারা অসন্তুষ্ট হবে, তাদের মনে কষ্ট হবে। এই মহিলাদের ভোটেই তো আপনি এসেছেন না, এই 3,000 টাকা দেবেন বলে তো ভোটে আপনাকে জিতিয়েছে। তো আপনি যদি তাদেরকে না দেন, তারা কিন্তু আবার কিন্তু ভোট দেবে, দ্বিতীয়বার কিন্তু ভাববে, ভোট দেওয়ারা কিন্তু দ্বিতীয়বার ভাববে, তাই না? তো আমি চাই কম দিক, কিন্তু সমস্ত মহিলাদেরকে দিক। যেমন ধরেন আমাদের পাশে আশেপাশে অনেকেই পেয়েছে, আমরা কিন্তু একবারও পাইনি। আমার নিজের একটা যা পেয়েছে, সে ডবল পেয়েছে, মানে তখন ফর্ম ফিল আপ করেনি তখনও পেয়েছে, আর ফর্ম ফিল আপ করার পরেও সে পেয়েছে, কিন্তু আমি একবারও পাইনি। টাকাটা সত্যিই আমার খুবই দরকার। এই যে আমার বাগান, এই যে গার্ডেন, পাশেরটা দেখুন, তাও সুন্দর করে বানিয়েছে। এদিকেরটা দেখুন, এদেরও খুব সুন্দর। আমরা এত বড় লোক, আমাদের হয় নাই, কি আর বলবো। যাই হোক, এখন আমার রান্নাবান্না হয়ে গেছে, এখন আমি গা ধুইতে যাব। এখন বাজে বোধহয় 4টে বেজে গেছে। যত দোষ নন্দ ঘোষ, মানে বাড়ি তার দোষ আমার।
এখানে যে দেখেছিলাম না যে পানি জমে আছে, ওকে বলেছিলাম আমি যেখানে পানি জমে আছে, ও কখনো পেছন দিকে ক্যাপটা খুলেছে আমি জানি না, আমাকে বলেনি। তখন আমাকে দোষারোপ করছে কেন দেখতে নেই গিয়ে, আর পাতা পড়ছে ঝাঁটাতে নেই। আমি তো ঝাঁটাই, আজকে ঝাঁটাবো কালকে ভর্তি হয়ে যাবে, কত ঝাঁটাবো, আমি এমনিতে কাজ করতে পারি না। তারপর আমাকে এরকম করে দোষারোপ করছে। যাই ওটা খুঁজে দিয়ে আসি, পাতাগুলো যাতে পড়ে যায় আর পানিটা যাতে বেরিয়ে যায়। আর এই যে জামা কাপড় এখন বাজে 5টা, গা ধুয়ে এলাম, ভাত খেয়ে নিয়েছি, তার আগে আমি 4টার সময় ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে তারপর গাটা ধুইলাম, গাটা ধুয়ে এই জামা কাপড়টাকে নিয়ে এসেছি, এগুলোকে গুঁড়িয়ে পাট করে রাখবো, তারপর নতুন করে আবার জামা কাপড় নিব। তো পুরোটা দেখাচ্ছি না, ভিডিও অনেক লং হয়ে যাবে, আর অত লং ভিডিও কেউ দেখতে চায় না। এখানে কাছে পাতা ছিল, আমি পাতাগুলো সব পরিষ্কার করে তুলে দিয়েছি এই কোণটার কাছে, কিন্তু এইখানটার কাছে মানে ওটা উঁচু আর এটা নিচু হয়ে গেছে, যে পানি জমে আছে। কত পরিষ্কার করবো, আমার খাতার ক্ষমতা নাই, থাক। আচ্ছা, আমার এই যে সবেদা গাছে অনেক কিন্তু ফুল ধরেছিল, অনেক কিন্তু ফল দাঁড়ায়নি। মোটে কটা আছে, এই যে এখানে একটা, এখানে একটা, দুটো, এই একটা, 3টে, এই 4টে ফল দাঁড়িয়েছে মোটে। এই যে 4টে ফল, সব কিন্তু ফল দাঁড়ায় মানে হয়ে গিয়েছিলো সব। কি বলে যে এভাবে টিপে দিতে বলেছিল একজনের ভিডিও আমি দেখেছিলাম, বলছে যে এই ফুলটাকে এভাবে নেবে, নিয়ে এভাবে টিপে দেবে, ঠিক আছে। তো ওইভাবে করেছিলাম, সবে মানে ফল এসেছিলো, কিন্তু ফলটা দাঁড়ানি সব ঝরে গেছে। এটা তো কিন্তু ফল আছে, হাত দিচ্ছি তো বোঝা যাচ্ছে। এই এত বড় গাছ কিন্তু আমি 350 টাকাতে কিনে নিয়ে এসেছি। এই সন্ধে হয়ে গেছে, মানে আবার রান্নার যুদ্ধ শুরু হয়ে গেছে। এখানে সকালবেলা ঘুগনি বানিয়েছিলাম, সে ঘুগনিটা গরম করতে বসিয়েছি। ছেলে খেয়ে টিউশন চলে গেছে, অল্প আছে সেটা গরম করছি। মেয়ে খাবে, যদি খায় তো খাবে, নাহলে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো এখন আমাকে আবার দোকানের জন্য চা বানাতে হবে, বাড়ির জন্য রান্নাবান্না করতে হবে। আমাদের দোকানে একটা স্টাফ থাকে, সেই স্টাফের জন্য আমাকে রান্নাবান্না করতে হবে। তারপর এই যে বাসনপত্র, আবার ডিউটি করো, ডিউটি, সমস্ত জিনিস আবার পরিষ্কার পরিচ্ছন্ন করো। আর এদিকে আমার পায়ের খুব যন্ত্রণা হচ্ছে, ইউরিক অ্যাসিড আমার বাড়া আছে, তো আমাকে ডাক্তার অনেক কিছু খেতে বারণ করেছে, আমি খাই না। তো প্রায় 15 দিন হয়ে যাবে, আর কমছে বলে তো মনে হয় না। পা খুব মানে ব্যথা করে, তারপর এমনিতে জুতো না পরে চলতে পারি না। এখন আবার মাঝে মাঝে না পায়ের গোড়াটা খুব গরম লাগে, তো তখন আবার কী করে একটু খালি পায়ে চলি, মেঝেটা ঠান্ডা লাগে তখন একটু আরাম লাগে। তারপর আবার যখন দেখছি একটু পাটা যন্ত্রণা হচ্ছে, আবার জুতো পরে নিই। বলতে পারবো না কমছে কি না, আমি তো জানি না। তো যাই হোক, কষ্ট হচ্ছে আমার। তো জীবন যুদ্ধ আবার শুরু হয়েছে সন্ধ্যেবেলা। তো আমার এই ব্লগটা আমি সকাল থেকে বানাচ্ছি, ব্লগটা কিন্তু অনেকটা বড় হবে, প্লিজ ধৈর্য সহকারে একটু ব্লগটা দেখবেন। আমি তো আরও কিছু দেখাইনি, যেমন এই থালা বাসন যে দেখুন দেখালাম না, যে নোংরা হয়ে পড়েছে, এগুলো দেখাইনি, কারণ নোংরা দেখালে অনেক কিছু ভিডিও অনেক বড় হয়ে যাবে। ঘর তো সব অগোছালো হয়ে আছে, জামা কাপড় উপর দিয়ে নিয়ে এসেছি, সেগুলো মানে পাট করে রেখেছি, কিন্তু এখনও ঠিকঠাক জায়গায় রাখা হয়নি। একেবারে অগোছালো একটা মানে কি বলবো, সংসার অগোছালো হয়েছে, আর পাচ্ছি না, আর ভালো লাগছে না। ঠিক আছে, তো চা বানাবো আমি আজকে, চা বানানোর রেসিপিটা দেখাবো। তো যতজন আমার হাতে চা খেয়েছে, লাল চা যেটাকে বলা হয়, তো সেই লাল চাটা যে বানিয়ে থাকি, সেটা আমি কীভাবে বানাই সেটা রেসিপি আজকে মানে আপনাদের সাথে শেয়ার করব। যতজনই খেয়েছে সবাই বলেছে নাকি দুর্দান্ত চা হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি জানতে চাও, তাহলে আমার ভিডিওটা দেখতে থাকো। আমি থালা বাসনগুলোকে ধুয়ে নিই, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। আমি কিন্তু অফ ক্যামেরায় অনেক কিছু কাজ করে নিয়েছি, থালা বাসন ধুয়ে নিয়েছি, এই ভাত বসিয়েছি, ভাত ফুটে গেছে, বন্ধ করে দিচ্ছি। এখানে আমি ফ্লাস্ক দুটো ধুয়ে নিয়েছি, আর গরম পানি দিয়ে ফ্লাস্কটাকে ওয়াশ করার জন্য এখানে কিন্তু পানিটা আমি বসিয়ে দিয়েছি। মানে এইটা আপনারা এই জন্য দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি পানিটা গরম হয়ে যায়। আর একটা কথা আমি বলতে চাইছি, মানে এই ভিডিও স্ক্রল করতে করতে একটা ভিডিও আমার সামনে এসেছিলো, একজন বলছে যে একটা নারীর দায়িত্ব কেবলমাত্র তার স্বামী সারা জীবন নেয় বিনা স্বার্থে। তো আমি তাদেরকে এই কথাটা বলতে চাই, আপনি আপনার বাড়িতে যে কাজকর্ম আছে না, কাজকর্ম করা বন্ধ করে দিন, আর রাত্রিতে বিছানাতে যে স্পেশাল ট্রিটমেন্ট হয় সেই ট্রিটমেন্টটা করা বন্ধ করে দিন। দেখবেন 2 দিনের মাথায় আপনার স্বামী আপনার লাথি মেরে ডাকবে, কারণ এটাই সত্য। ছেলেরা মেয়েদের দায়িত্ব এই কারণেই নেয়, কারণ সেই পুরুষটা সেই নারীদের কাছ থেকে কিছু পেয়ে থাকে বলেই নেয়। যদি বিনা স্বার্থে কেউ নারীর জন্য কিছু করে থাকে, সে হচ্ছে তার বাবা মা। সেটাও কিন্তু বিয়ের আগে পর্যন্ত। বিয়ের পরে অনেক বাবা মাই আছে যারা সেই মেয়েটার আর দায়িত্ব নিতে চায় না। মেয়েদের পায়ের মাটি যদি শক্ত থাকতো, মানে
যদি মেয়েদের নিজেদের বাড়ি থাকতো বা নিজের যদি ইনকাম থাকতো, তাহলে 95% পুরুষ বিবাহিত হওয়া সত্ত্বেও সিঙ্গেল থেকে যেত। এটা কিন্তু নিম পাতা থেকেও পেত কথাটা, কিন্তু এটা বাস্তব সত্য। পানি গরম হয়ে গেছে। এইভাবে আমি কি করি, প্রথমে এই যে কি বলে আমি ঠিক জানি না, তো এটাকে আমি ভালো করে ওয়াশ করে নিই। এর মধ্যে যত নোংরা টোংরা থাকে সেটা পরিষ্কার হয়ে যায়, যেটাতে হাতটা পুড়ে গেল। তো এবার এই গরম পানিটা আমি এই যে দুটো ফ্লাক্স আছে না, দুটো ফ্লাক্সে দিয়ে দেবো। বিশেষ করে এটা দুধ চায়ের আমি এটাতে দেবো, কারণ বিশেষ করে এটাতে বেশি গন্ধ করে। আর এটা যেহেতু লাল চা দেওয়া হয়, বিভিন্ন ধরনের মশলা দেওয়া হয়, খুব সুগন্ধ হয়, এটা গন্ধ করে না। এটাতে কম দেবো, এটাতে বেশি করে দেবো। তো ঢেলে নিয়ে আমার হাতে পড়ে গেছে, ছ্যাঁকা লেগে গেছে। এখানে আমি পানি নিয়ে নিয়েছি, এটা প্রায় 2.5 লিটারের কাছাকাছি হবে। তো আমি যেহেতু হ্যাঁ প্রায় 3 বছর ধরে আমি চা বানাচ্ছি, মানে আমাদের স্টাফ আছে, তার সত্ত্বেও আমাকে চা বানিয়ে দিতে হয়। তো আমি যেহেতু 3 বছর ধরে চা বানাচ্ছি, আমার একটা আন্দাজ আছে। তো সেই আন্দাজ অনুসারেই আমি যে পানিটা নিয়ে নিয়েছি। আচ্ছা, এইখানে এই যে আমি ফ্লাক্সগুলোর মধ্যে গরম পানি দিয়েছি না, এর ভেতরে তো যে পাইপটা আছে সেটা তো ঠিক মতো ধোয়া হলো না। তো আমি সেটাকে কী করি, আমি এভাবে পাম্প করি। এতে করে কি হয়, এই যে পানিটা বেরিয়ে যায় না, এই পানিটা বেরিয়ে যাওয়ার ফলে ভেতরে যে পাইপটা আছে সেটা কিন্তু ভালো করে ধোয়া হয়ে যায়। এরপরে আবার এটা এখন কিছুক্ষণ থাকলে এটা ভালো হয়। আচ্ছা, এটা এখন করবো, যতক্ষণ না চা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই গরম পানিটা দিয়ে এটা ধোয়া থাকবে। এতে করে এর যে গন্ধটা থাকে না, দুর্গন্ধ, সেটা চলে যায়। তো আমার যেহেতু রিং লাইট নেই আর আমার পেছন দিকে লাইট আছে, তো আমি যখন ভিডিও করতে যাচ্ছি ছায়া পড়ে যাচ্ছে। এটাকেও ঠিক আমি একই সেমভাবে করব। পাইপটা ধোয়া হয়ে যাবে, ভেতরের পাইপটা। আর কিছু করার দরকার নেই, এবার সাইডে রেখে দেবো। আচ্ছা, এবার এই চায়ের মধ্যে কি কি দিই সেটা আমি দেখাচ্ছি। আগে সব উপকরণগুলোকে আমি একসাথে নিয়ে নিচ্ছি, তারপর আমি একসাথে দিয়ে দেবো। যেহেতু আমি এখন ওই ভিডিও বানানোর জন্য কোনো ট্রাইপড ব্যবহার করছি না, আমি হাতেই ভিডিওটা বানাচ্ছি, মানে মোবাইলটা হাতে ধরে রেখেছি। তো সেই জন্য আমি সব কিছুটা দেখাতে পারবো না, একসাথে দেখিয়ে দিচ্ছি। আগে নিয়ে নিই একটা পাত্রে। আমি চিনি নিচ্ছি, এই রকম চামচের 2 চামচ চিনি, এটা আমার আন্দাজ। 2 চামচ চিনি নেব, 1 চামচ নিলাম আর 1 চামচ নেব, এই আর 1 চামচ নিলাম, এটা দিয়ে দেব। এটা পুরোপুরি আমার আন্দাজ, আর লাগবে না। এবার দিয়ে দেবো তেজপাতা। তেজপাতাগুলোকে কিন্তু আমি ধুয়ে রেখেছি, তো ওই ধুয়ে রাখা তেজপাতা দিয়ে দেবো। এটাও কিন্তু আমি আন্দাজ মতো, কেন যেহেতু আমি 4 বছর ধরে, না সরি 4 বছর নয়, 3 বছর ধরে বানাচ্ছি, তো আমার একটা আন্দাজ আছে। আচ্ছা, এতে আরও দিতে হবে, আরও 3টে উপকরণ যাবে এতে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এইরকমই ছোট্ট একটা চামচ, সেই চামচের আমি 2 চামচ দিয়ে দেবো বিট লবণ। এমনি লবণ দিলে কিন্তু হবে না, 2 চামচ বিট লবণ দিতে হবে। এই যে মেজারমেন্টগুলো বলছি, এটা কিন্তু আমার আজকের মেজারমেন্ট। আমি বললাম না আমি 2-3 বছর ধরে করছি, এটা আমার একটা আন্দাজ হয়ে গেছে। আর দিতে হবে আদা, সেটাও দেখাচ্ছি আমি কতটা পরিমাণে দিচ্ছি। জাস্ট এইটুকু পরিমাণে আদা দিলেই হয়ে যাবে। এবার ভালো করে এটাকে ফুটতে দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন তো কালারটা কেমন, যখন ফুটে যাবে এর কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত পুরোপুরি চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফোটাতে হবে। ওই ধরেন না ফুটতে শুরু করলে 5 মিনিট ফুটলেই কিন্তু হয়ে যাবে। কানে কানে বলি তুমি শোনো বারবার, তোমায় যে ভালোবাসি বলছি আবার। যদি কাছে পেতাম তাহলে কি যে হতো, বলো না বলো না। আর গান গাইতে পারি না, ভুলে গেছি, এইটুকুটাই মনে ছিল। জেগে জেগে আর আমার স্বপ্ন দেখো না, অনেক রাত হলো এবার ঘুমিয়ে পড়ো না। ঢাকা দেওয়া থাকলে চাটা তাড়াতাড়ি ফুটে যাবে। চা ফুটতে শুরু করেছে, ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে চায়ের সেই যে পানিটা আমি দেখিয়েছিলাম প্রথমে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা 5 মিনিট একটু ফুটলে কি হয়, এই যে সমস্ত আমি উপকরণগুলো দিয়েছি না, তার ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেরোবে।
আমি যখন জামা কাপড় মিলতে গিয়েছিলাম, জামা কাপড় মিলার পরে আমি ছাদ থেকে দেখলাম পেয়ারা গাছে যে অনেকগুলো পেয়ারা আছে, বেশ পাকা হয়ে গেছে। তো আমি কয়েকটা পেয়ারা পেরেছি আর কয়েকটা বাচ্চা খেয়ে নিয়েছে। আর এইটাকে তো খুঁজতে গিয়ে একদম মানে মহাদশা। আমি তো প্রতি পেরে দিয়েছি অনেকগুলো, বাচ্চা তো যখন পারি তখন তো কাউকে ডাকিনি। তো পারার পরে মেয়েকে বললাম যদি গুড়ি নিয়ে আয়, তো ও কয়েকটা গুড়ি নিয়ে এসছে। আর এটাকে আমি তো জানি একটা বড় পেয়ারে পেরেছি, পড়ে উঠে নিচে, কিন্তু কোথায় গেছে শেষে দেখি একদম পুকুরের ধারে পড়ে আছে। অনেক খোঁজাখুঁজি করার পরে নিয়ে এসেছি। আর খেতে আমার খুব ভয় লাগে, কারণ আমার দাঁত খুব সেন্সিটিভ হয়ে গেছে, টক জাতীয় আর কষাটা জাতীয় জিনিস আমি খেতে পারি না। তো যাই হোক একটা খেয়েছি, অনেক বেশ মিষ্টি আছে, পোকা লাগেনি। আর এটা একটু নরম হয়নি, এটা একদম ডাসা পেয়ারা। এটা যদি একটু নরম হয়ে যায় পোকা ধরে যাবে, একে আর তখন খেতে পারা যাবে না, কারণ এই বর্ষাকালে প্রচুর পরিমাণে আমাদের গাছে পেঁপেতে মানে পোকা হয়ে যায়। পেয়ারাগুলো যখন পারছিলাম তখন কিন্তু আমি ভিডিও বানাইনি, কারণ মানে আমি এক হাতে মোবাইল ধরবো কেমন করে আর পারবো কেমন করে, আমি যে কী কষ্ট পেয়েছি সে শুধুমাত্র আমিই জানি। জাল দিয়ে তো ঘেরা আছে, আর যে পাইপটা দিয়ে যে পারছি অনেক কুস্তি করে পারতে হয়েছে। ফুটে গেছে, এবার আমি কি করব, এই যে তেজপাতাগুলো আছে না, এই তেজপাতাগুলো না রিমুভ করে দেবো। এর কারণ হচ্ছে যখন আমি ছাঁকনিতে ছাঁকতে যাবো না, এই তেজপাতাগুলোর কারণে না ঠিকমতো ছাঁকা হয়নি এবং গায়ে ছিটকে এসে পড়ে। ওই জন্য আমি তেজপাতাগুলোকে আগে রিমুভ করে দেবো। এর যা ফ্লেভার বেরানার, যা কালার বেরানার বেরিয়ে গেছে, এবার দিয়ে দেবো চা পাতা। আমি এখানে টাটা টি গোল্ড যে চা পাতা হয় আমি সেটা ব্যবহার করছি, কারণ আমি ব্যবহার করি মেরি চাই। তো সেই চাটা শেষ হয়ে গেছে, সেই জন্য আমি টাটা টি গোল্ডটা ব্যবহার করেছি। আর টাটা টি গোল্ডটা দিচ্ছি বলে আমি এটা 2.5 চামচ দিচ্ছি, কারণ এর ঠিক কালারটা আসে না। আর মেরি চাই হলে এইরকম একটা স্পুনের 2 চামচ দিলেই লেগে বেশি, এর থেকে বেশি দিলে কিন্তু কালো হয়ে যাবে। তো চলুন দেখিয়ে দিচ্ছি। এবারে আমি কী করবো, সরাসরি এর মধ্যে দিয়ে দেবো। এই যে দিলাম, এটা কিন্তু ফুটাবো না, এটা কিন্তু বন্ধ করে দেবো। বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো জাস্ট 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড হয়ে গেছে, এবার কিন্তু ঢাকনাটা খুলে আমি চাটা ঢেলে নেবো, নাহলে ঠান্ডা হয়ে যাবে। একে বেশিক্ষণ রাখার দরকার নেই, ফুটালে না এর না একটা কষাটে ভাব চলে আসে। আর এটা যদি এইভাবে করা হয় এত সুন্দর মানে কালার আসবে। আর এই যে এটা কষাটে ভাব থাকে না, ওই জিনিসটা হবে না। আর এই চাটাও কিন্তু আমাকে শিখতে হয়েছে, আমি বোনের কাছ থেকে শিখতে হয়েছে যে লাল চা এভাবেই বানায়। আমরা তো প্রথমে চা দিয়ে ফুটি নিতাম, তো ঢেলে নিই আগে, তারপর কথা বলি। একটা চা বানানো হয়ে গেল, এবার বানাবো দুধ চা। তো ভালো করে আমি পাত্রটাকে ধুয়ে নেব, তারপর চাটা বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি কত বলবো, 1 লিটারের থেকে একটু বেশি নিয়েছি। মানে যতটা আমি দুধ নিয়েছি ততটাই কিন্তু আমি সমপরিমাণ কিন্তু পানি নিয়েছি। মানে টোটাল ধরেন পুরো 2.5 লিটার হয়ে যাবে, ঠিক আছে। তো সেভাবে একটা আন্দাজ করে বুঝতে পারছেন যে আমি কতটা দুধ নিয়েছি। আর আমি কিন্তু এখানে আমুল গোল্ড ব্যবহার করছি। আমি সবসময় চা বানানোর জন্য কিন্তু এই আমুল গোল্ডটাই ব্যবহার করি, তো সেটাই ব্যবহার করেছি আমি। এবার এতে একটা পরিমাণ মতো আমার যে আন্দাজ, যেটা আমি 2-3 বছর ধরে বানাচ্ছি, এই যে একই চামচ, এই যে চামচ আছে না, এই চামচে 2 চামচ চিনি আর 2 চামচ চা পাতা দিয়ে দেবো। আর যেহেতু এটা টাটা টি গোল্ড আমি চা ব্যবহার করছি, এটার কালারটা ঠিক আসে না, তাই আর একটু বেশি করে চা পাতা দিতে হয়। আর মেরি চাই যে আমি চা পাতাটা ব্যবহার করি, সেই চা দিলে এই চামচ মেপে 2 চামচ দিয়ে দিই, ব্যাস। আর আমার মানে মানে আমাকে মুখে টেস্ট করে দেখতে হয় না যে চিনি ঠিকঠাক আছে কিনা। আর দিয়ে দেবো যখন এই দুধটা ফুটে উঠবে, তখন দিয়ে দেবো একটু আদা বা এলাচও দিতে পারে অনেকে, যে কোনো একটা দেবে, হয় আদা নয় এলাচ। আমি কি করি, একটু আদা দিয়ে থাকি। আর অনেক সময় কি শুরুতে যদি আদা দিয়ে দেওয়া হয় দেখি দুধ কেটে যায়। তো যতক্ষণ পর্যন্ত না দুধটা ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু আদা দেবো না, আমি চা পাতা আর চিনিটা দিয়ে দিচ্ছি। এই আমি দিয়ে দিলাম। আর এই দুধটা ফুটে উঠতে প্রায় টাইম লাগবে, আমি যেটা দেখেছি 10 মিনিট। 10 মিনিটের মধ্যে এটা উপচে উঠবে। আমি ফিরে আসছি 10 মিনিট পর। পাক্কা 10 মিনিট হয়ে গেছে, ফুটে উঠতে শুরু করছে। একটু নেড়ে দেবো। এই যে ফুটে উঠেছে, এইবার কিন্তু আমি দিয়ে দেবো, কেউ যদি এলাচ দিয়ে খেতে চায় সে এলাচ দিতে পারে। আমি দেবো আদা পেস্ট করে রেখেছি, সেই আদা পেস্ট দেবো। এটা স্লো করে দেবো, স্লো করে প্রায় 5 থেকে 10 মিনিট ফোটাবো। লাল চা বানাতে গিয়ে যতটা দিয়েছিলাম না, তার থেকে একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু এটা দুধ চা। আমার পাটা না খুব ব্যথা করছে, অনবরত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি, তো খুব পাটা ব্যথা করছে আমার। আবার জুতো পরেছিলাম, পাটা গরম লাগছে, সেই জন্য জুতোটা খুলে দিয়ে একটু মানে মেঝেতে চলছে, একটু ঠান্ডা লাগছে, তার জন্য একটু আরাম লাগছে। আচ্ছা, আর একটা আমি চায়ের নিয়ম আমি বলে দিচ্ছি। প্রথমে কি করবে, প্রথমে না দুধটাকে ভালো করে না ফুটিয়ে নেবে, ফুটিয়ে একদম লালচে কালার চলে আসবে, তারপরে চা পাতা আর চিনি দিয়ে
আদা বা কেউ যদি এলাচ দিয়ে খেতে চায়, যদি এগুলো নাও দেয় বানাবে, সেই চা খেতে আরও বেশি ভালো লাগবে। যেহেতু আমার কাছে অত সময় নাই বা আমার অত বড় পাত্রও নাই যে আমি মানে গরম করে গোটাবো, এত বড় একটা জিনিস। এটা কিন্তু অনেকটা বড়, দেখতে হয়তো ছোটো লাগছে কিন্তু এটা অনেকটা বড়। এবার আমি যে দুধটাকে যে গরম করবো, গরম করে ঠান্ডা করার পর তোমাকে তো ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে আমার মানে জায়গাটা নাই, ঠিক আছে? সেই জন্য আমি করি না। আর ওই যা করে একদম ডাইরেক্ট চা বানিয়ে দেয়, যা হয় হবে। তবে এই যে টেকনিকটা বলেছিলাম, ওই টেকনিকে চা বানিয়ে খেয়ে দেবেন, খুব সুন্দর। আর একটা চা হয়, প্রথমে কি করতে হয়, চিনি আর চা পাতাকে ক্যারামেল করে নিতে হয়। যখন একদম ক্যারামেল হয়ে যায় তার উপরে দুধ দিয়ে দিতে হয়। সেই চাটা তো আরও অসম খেতে লাগে, সেটা আমার ফেভারিট চা। তো এটা ফুটুক 10 মিনিটের জন্য, তারপর 10 মিনিট ফিরে আসছি। একে এই চায়ে যে পরিমাণে আমি চা পাতা আর হচ্ছে যে চিনি দিয়েছি আমার আর দেখার লাগবে না, প্রয়োজন নাই। সব কিছুই একদম মেজারমেন্টে দেওয়া আছে, কারণ আমি 2-3 বছর ধরে প্রায় করছি, তো এটা আমার একটা আন্দাজ হয়ে গেছে। আমার শরীর বোধহয় গরম হয়ে গেছে, সেই জন্য আমি ভুসি শরবত খাচ্ছি। আমি লেবু শরবত খেতে পছন্দ করি, বললাম না আমার দাঁত খুব টক হয়ে যায়। টক জাতীয় জিনিস বা কষাটে জাতীয় জিনিস খেলে না আমার দাঁতের অবস্থা এতটাই পরিমাণে খারাপ হয়ে যায় যে বলার মতো নয়। আমি একটা ডাক্তার দেখিয়েছিলাম, 3টে ডাক্তার দেখিয়েছি, 3জনের মধ্যে একজন তো ভয় দেখিয়ে দিয়েছে। সে বলছে যে 24,000 টাকা খরচা করে আপনার দাঁতের কি বলে যে রুট কানাল করতে হবে। আর যে 2জন বলেছে যে আপনার দাঁতের কোনো সমস্যাই নাই, এটা কোনো সমস্যাই নয়। তো জানি না কেন হচ্ছে এরকম সমস্যা, তো আমি খেতে পারি না। তাই আমি ভুসি শরবত খাচ্ছি, একটু ঠান্ডা বরফ দিয়ে ভুসি শরবতটা খাবো, তো একটু পেটে ঠান্ডা হয়। কখন বুঝবেন যে চাটা হয়ে গেছে? এখন চায়ের কালারটা ঠিক যেমন লাগছে, কিছুক্ষণ পরে উপরে একটা লালচে কালারের সর বসে যাবে, তখন ভেবে নিতে হবে যে চা হয়ে গেছে, ঢেলে নিতে হবে। চা হয়ে গেছে, এবার একটু ফুল আঁচ দিয়ে দেবো। চাটা টেস্ট করে দেখছিলাম, খুব সুন্দর চা হয়েছে। তারপর এটা গড়িয়ে নেব। চা করার পর যে চাপাত্তিটা হয় এটা আমি গাছের গোড়ায় ফেলে দিই, কিন্তু আজকে ফেলবো না, আজকে এটা জমিয়ে রাখবো। আমি যে উপরে যে ছাদে আমার কিছু কিছু গাছ আছে না, সেখানে দেখেছি মাটির অভাব আছে, তো আমি চা পাতাগুলো সেখানে ব্যবহার করব। তাই এটা ভালো করে ওয়াশ করে নেবো, ওয়াশ করে এটা আমি রেখে দেবো। তো আমি আর বেশি ভিডিও আর বানাচ্ছি না। এরপরে আমি মাছ রান্না করব, তারপরে হচ্ছে বা আমার বাচ্চাগুলো আসবে, তাদেরকে পড়তে বসাবো। আর আমার পা খুব যন্ত্রণা করছে, সত্যি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি, তো আমার খুব কষ্ট হচ্ছে। মাছ রান্না করবো, মাছ রান্না করার পরে তবে রান্নাটা কমপ্লিট হবে। এরপরে আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে আবার রাত্রি থালা বাসন ধুয়ে তারপরে আমি ঘুমাতে যাই। তো প্রায় ঘুমাইতে গেলে হ্যাঁ বেজে যাবে 12টা বেজে যাবে। তারপর আমি একটু মোবাইল দেখি, আমার নেশা আছে, দেখি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।